আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, আমাকে যদি দেখা যায়, ক্লিয়ারলি শোনা যায়, তাহলে কমেন্ট করে জানাও, আর জানালে আমি ক্লাস স্টার্ট করে দিব। তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমাকে তোমরা দেখতে পাচ্ছ কিনা এবং আমাকে তোমরা শুনতে পাচ্ছ কিনা। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ কিনা? হ্যালো। আমার প্রোফাইল থেকে লাইভে গেছি, লাইভে এখন লাইভে ক্লাসটা করে নাও, এরপরে ক্লাস শেষ করে গ্রুপে অ্যাড করে দিচ্ছি। লিংক পাঠাইতে হবে না, আমার আমার যে প্রোফাইল আছে না, ওখান থেকে দেখো লাইভে গেছি। এমএনএ চৌধুরী। ওকে। আচ্ছা, শুনতে পাচ্ছ সবাই? সবাই শুনতে পাচ্ছ? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা সকলের সুবিধার্থে আজকের ক্লাসটা, মানে অনেকেই রিকোয়েস্ট করেছে যে আজকের ক্লাসটা ওপেন করার জন্য। তো আজকের ক্লাসটা আমি ওপেন করে রাখলাম। যারা ভর্তি হয়েছে তারা আজকে এভাবে ক্লাস করে নাও, এবং যারা ভর্তি হওয়া তারা আজকের ক্লাস করে তোমরা ডিসিশন নাও। ওকে, আমরা জাতিসংঘের উপরে, অর্থাৎ জাতিসংঘের ক্লাস দিয়ে শুরু করছি আমাদের কোর্স প্ল্যান অনুযায়ী। 1 নম্বর লেকচার হচ্ছে জাতিসংঘ পার্ট 1, 2 নম্বর লেকচার হচ্ছে জাতিসংঘ পার্ট 2, 3 নম্বর লেকচার হচ্ছে জাতিসংঘ পার্ট 3। জাতিসংঘের উপর 3টা ক্লাস আমি রেখেছি, তার কারণটা হচ্ছে জাতিসংঘ থেকে অনেক বেশি প্রশ্ন এসে থাকে। সো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ইউএন পার্ট 1। ইউএন পার্ট 1। ওকে, খেয়াল করবে সবাই, সবাই আগে মনোযোগ সহকারে শুনবে, দেন আমি একটা একটা ধরে তথ্য লেখাই দেব, সবাই শুনবে। আমরা জানি যে 28 জুলাই 1914 থেকে 11ই নভেম্বর 1918 সাল পর্যন্ত পৃথিবীতে যুদ্ধ হয়েছিল, এবং পৃথিবীতে এই যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 1 বা প্রথম বিশ্বযুদ্ধ। এই প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে আমেরিকার প্রেসিডেন্ট যিনি ছিলেন তার নাম ছিল ডক্টর উড্রো উইলসন। ডক্টর উড্রো উইলসন। এই ডক্টর উড্রো উইলসন তিনি কি করলেন? 8 জানুয়ারি 1918 সালে মার্কিন পার্লামেন্ট, যার নাম কি, যার নাম হচ্ছে ইউএস কংগ্রেস, এই ইউএস কংগ্রেসে 14টি প্রস্তাব দিয়ে একটি প্রস্তাবনা উপস্থাপন করলেন, যা 14 পয়েন্টস বা 14 দফা নামে পরিচিত। এই 14 দফার 14 নং পয়েন্টে বলা হয়েছিল বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করার জন্য একটি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন বা আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা করতে হবে। আর এজন্যই প্রথম বিশ্বযুদ্ধের পর সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য 10 জানুয়ারি 1920 সালে উড্রো উইলসনের 14 দফার 14 নং পয়েন্টের উপর ভিত্তি করেই 10 জানুয়ারি 1920 সালে প্রতিষ্ঠিত হলো যে আন্তর্জাতিক সংগঠনটি। সেই আন্তর্জাতিক সংগঠনটির নাম হচ্ছে দ্য লিগ অব নেশনস বা জাতিপুঞ্জ। জাতিপুঞ্জের কাজ ছিল প্রথম বিশ্বযুদ্ধের মতো এরূপ বিশ্বযুদ্ধ যাতে পৃথিবীতে আর না হয় সে লক্ষ্যে কাজ করা, এবং পৃথিবীতে বসবাসরত সকল শ্রেণীর মানুষের জন্য শান্তি, নিরাপত্তা, অর্থনৈতিক এবং সামাজিক মুক্তি অর্জন করা।
কিন্তু আমরা দেখতে পাই জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হওয়ার পর বিশেষ শক্তিশালী রাষ্ট্রসমূহ যারা নিজেদের স্বার্থকে কেন্দ্র করে পারস্পরিক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়, যার ফলে বিশ্ববাসীকে আরেকবার খেসারত দিতে হলো 1 সেপ্টেম্বর 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার মধ্য দিয়ে। যখন 1 সেপ্টেম্বর 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে বিশ্ববাসী ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন এবং তারা চিন্তা করলেন, এভাবে যদি একের পর এক বিশ্বযুদ্ধ সংঘটিত হতে থাকে তাহলে মানব সভ্যতার ইতিহাস এবং ঐতিহ্য কোনোটাই টিকে রাখা সম্ভব না। আবার এরূপ বিশ্বযুদ্ধ বন্ধ করা পৃথিবীর কোনো একক দেশের পক্ষে সম্ভব না, পৃথিবীর কোনো একজন রাজনৈতিক লিডারের একার পক্ষে সম্ভব না, বা পৃথিবীর কোনো একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠীর একার পক্ষে সম্ভব না। এর জন্য দরকার এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে পৃথিবীর সকল শান্তিকামী রাষ্ট্র যার যার যোগ্যতা এবং সামর্থ্য অনুযায়ী অবদান রাখবে এবং যে অবদান সমূহকে কাজে লাগিয়ে বিশ্বব্যাপী শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আর এজন্যই আমরা দেখতে পেলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে 3টি দেশের সরকার প্রধান, যার একটা হচ্ছে ইউকে, আরেকটা হচ্ছে ইউএসএ, এবং আরেকটি দেশের নাম হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। এই ইউকের তখন প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার নাম ছিল উইনস্টন চার্চিল। আমেরিকার প্রেসিডেন্ট যিনি ছিলেন তার নাম কি ছিল? রুজভেল্ট। আমেরিকার প্রেসিডেন্ট যিনি ছিলেন তার নাম ছিল ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট যিনি ছিলেন তার নাম ছিল জোসেফ স্টালিন। আর ইউকের প্রেসিডেন্ট যিনি ছিলেন তার নাম ছিল উইনস্টন চার্চিল। এই 3 ব্যক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে 1941 হতে 1945 সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানের সাথে বসলেন, আলোচনা করলেন, সম্মেলন করলেন, সনদ স্বাক্ষর করলেন এবং ফাইনালি 24 অক্টোবর 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করার জন্য যে আন্তর্জাতিক সংগঠনটি প্রতিষ্ঠা করলেন, সে আন্তর্জাতিক সংগঠনের নামই হচ্ছে ইউএনও বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। তাহলে দেখো, জাতিসংঘ পূর্বসূরি সংগঠন তাহলে কোনটা ছিল? জাতিপুঞ্জ। তাহলে আমরা অবশ্যই জাতিসংঘ পড়ব, তবে জাতিসংঘ পড়ার আগে জাতিপুঞ্জ সম্পর্কে গুরুত্বপূর্ণ যে তথ্য, সেই তথ্যগুলো আমাদেরকে জানতে হবে। সেই তথ্যগুলো আমরা এখন লিখব জাতিপুঞ্জ সম্পর্কে। লেখা শেষ হলে দেন আমরা জাতিসংঘ সম্পর্কে আবার আলোচনায় চলে যাব। তাহলে আমরা এখন লিখব আমরা এতক্ষণ ধরে যেটা বললাম এটা হলো জাতিপুঞ্জ এবং জাতিসংঘ প্রতিষ্ঠার যে ইন্ট্রোডাকশন বা ভূমিকা বা ব্যাকগ্রাউন্ড, সেটা আমি বললাম। এখন আমরা খাতায় যেটা করব, খাতায় আমরা জাতিপুঞ্জ বা দ্য লিগ অফ নেশনস লিখে আন্ডারলাইন করব। দ্য লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ লিখে আন্ডারলাইন করব। এই আন্ডারলাইন করলাম, নিচের দিকে একটা টান দিব, নিচের দিকে আমরা একটা টান দিব, একটি তথ্য একটি টিক চিহ্ন দিয়ে লিখবো। আমরা লিখব প্রতিষ্ঠা 10 জানুয়ারি 1920 সালে। প্রতিষ্ঠা 10 জানুয়ারি 1920 সালে। জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় ডক্টর উড্রো উইলসন জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় উইলসনের 14 দফার 14 নং দফা অনুযায়ী।
প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 4টি। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 4টি: ব্রিটেন, ফ্রান্স, জাপান, ইতালি। যুক্তরাষ্ট্র, জাতিপুঞ্জ গঠনের উদ্যোক্তা হলেও জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণ করেনি। তাহলে দেখো এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে আমেরিকা জাতিপুঞ্জ গঠনের উদ্যোক্তা ছিল কিন্তু জাতিপুঞ্জের সদস্যপদ তাহলে লাভ করলো না কেন? এটা নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। তোমরা এই পর্যন্ত অবশ্যই লিখছো, এর পরের তথ্য আমরা চলে যাচ্ছি। সদর দপ্তর ছিল কোথায়? জেনেভাতে। মূল অঙ্গ সংগঠন ছিল, জাতিপুঞ্জের মূল অঙ্গ সংগঠন ছিল কয়টি? 3টি। জাতিপুঞ্জের মূল অঙ্গ সংগঠন ছিল 3টি। কেউ কেউ বলতে পারে 5টি হবে না, 3টি, যার একটা নাম হচ্ছে সভা, আর একটা নাম হচ্ছে পরিষদ, আর একটা নাম হচ্ছে সচিবালয়। জাতিপুঞ্জের অটোনমাস বডি কয়টা? 2টি, যার একটার নাম কি? ILO, আর একটা নাম PCIJ। ILO হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আর একটা হচ্ছে PCIJ, পার্মানেন্ট কোর্ট অফ ইন্টারন্যাশনাল জাস্টিস। এই দুটা ছিল জাতিপুঞ্জের অটোনমাস বডি, হ্যাঁ, যার একটা নাম কি? ILO বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আর একটা নাম হচ্ছে PCIJ বা পার্মানেন্ট কোর্ট অফ ইন্টারন্যাশনাল জাস্টিস। এরপরে জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন স্যার এরিক ড্রুমন্ড। জাতিপুঞ্জের সর্বশেষ মহাসচিব ছিলেন সিন লেস্টার। জাতিপুঞ্জের কার্যক্রমের স্থগিত ঘটে 1 সেপ্টেম্বর 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সূচনার মধ্য দিয়ে। জাতিপুঞ্জকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয় 1946 সালে। জাতিপুঞ্জ সম্পর্কে এই তথ্যটুকু পড়তে পারলেই হবে, আর লাগবে না জাতিপুঞ্জ সম্পর্কে। এখন আমরা জাতিপুঞ্জ থেকে একটা তথ্য নিয়ে আলোচনায় চলে যাব, সেটা হলো যে আমেরিকা জাতিপুঞ্জ গঠনের উদ্যোক্তা ছিল, তাহলে আমেরিকা কেন জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করলো না? এটা নিয়ে আমি এখন আলোচনায় চলে যাব।
ওকে, আমি এখন আলোচনায় চলে যাব। আলোচনায় যাওয়ার বিষয়বস্তুটা কি? আমেরিকা জাতিপুঞ্জ গঠনের উদ্যোক্তা ছিল, কিন্তু জাতিপুঞ্জের সদস্যপদ ছিল না কেন বা লাভ করেনি কেন? খেয়াল করবে, সকলেই খেয়াল করবে। 1823 সাল, এই 1823 সালে আমেরিকার প্রেসিডেন্ট যিনি ছিলেন তার নাম ছিল জেনারেল জেমস মনরো। এই মনরোর শাসনামলে আমেরিকার যে পররাষ্ট্রনীতি গ্রহণ করা হয় সেই পররাষ্ট্রনীতিকে বলা হয় মনরো ডক্ট্রিন বা মনরো নীতি বা মনরো মতবাদ। এই মনরো ডক্ট্রিনে দেখো কি কি বলা হয়েছিল। মনরো ডক্ট্রিনে কি কি বলা হয়েছিল সেটা এক এক করে শুনবে। মনরো ডক্ট্রিনে বলা হয়েছিল আমেরিকা নিজ দেশের ভৌগোলিক সীমারেখার বাইরে অন্য কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করবে না, এ কথা বলা হয়েছিল। সেকেন্ড বলা হয়েছিল কি? বলা হয়েছিল আমেরিকা ইউরোপের কোন প্রকার রাজনীতিতে অংশ নিবে না। বলা হয়েছিল আমেরিকা ইউরোপের কোন প্রকার যুদ্ধে অংশ নিবে না। বলা হয়েছিল আমেরিকা ইউরোপের দ্বারা নিয়ন্ত্রিত কোন সংগঠনে যোগদান করবে না। বলা হয়েছিল আমেরিকার কোন ভূখণ্ডকে পৃথিবীর কোন রাষ্ট্রের রাজনৈতিক এবং উপনিবেশিক স্বার্থ হাসিলের ক্ষেত্র হিসেবে ব্যবহার হতে দিবে না। বলা হয়েছিল ল্যাটিন আমেরিকার কোন দেশে ইউরোপের কোন দেশের আধিপত্য বা কর্তৃত্ব আমেরিকা মেনে নিবে না। তাহলে দেখো, আমেরিকা নিজ দেশের ভৌগোলিক সীমারেখার বাইরে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করবে না, ইউরোপের রাজনীতিতে অংশ নিবে না, ইউরোপের যুদ্ধে অংশ নিবে না, ইউরোপের দ্বারা নিয়ন্ত্রিত কোন সংগঠনে আমেরিকা যোগদান করবে না। এই পয়েন্টগুলো দেখো। এ কারণে দেখবে 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় আমেরিকা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে নাই। আমেরিকা কখন অংশগ্রহণ করেছিল? যখন জার্মানি আমেরিকার যুদ্ধ জাহাজে আক্রমণ করেছিল, তখন কিন্তু আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছিল। এমনকি আমেরিকা যখন 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখনও কিন্তু আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে নাই। কখন অংশগ্রহণ করলো? যখন জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করলো 7 ডিসেম্বর 1941 সালে। এই ঘটনার পরেই কিন্তু 8 ডিসেম্বর 1941 সালে আমেরিকা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। কারণ মনরো ডক্ট্রিনে বলা হয়েছিল আমেরিকা ইউরোপের কোন প্রকার যুদ্ধে অংশ নেবে না। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটা কিন্তু পরবর্তীতে বিশ্বযুদ্ধ, কিন্তু প্রথমে কিন্তু শুরু হয়েছিল কোথায়? এটা ইউরোপে কিন্তু শুরু হয়েছিল, এরপর এটা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে পড়েছিল, তাই না? এখন আসো, ইউরোপের দ্বারা নিয়ন্ত্রিত কোন সংগঠনে আমেরিকা অংশগ্রহণ করবে না। একটু আগে দেখলাম জাতিপুঞ্জের প্রতিষ্ঠাকালীন সদস্য 4টি, যার মধ্যে একটা নাম কি? ব্রিটেন, একটা নাম কি? কথা বলো। ফ্রান্স, একটা নাম কি বলো? একটা নাম হচ্ছে ইতালি, আর একটা নাম কি দেখো? আর একটা নাম হচ্ছে জাপান। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো তো, যে এই যে ব্রিটেন, ফ্রান্স, ইতালি, অর্থাৎ এই 4টা দেশের মধ্যে 3টা দেশ হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি। তাহলে অবশ্যই জাতিপুঞ্জ কার দ্বারা নিয়ন্ত্রিত? ইউরোপের দেশ দ্বারা নিয়ন্ত্রিত সংগঠন। যদি আমেরিকা এই জাতিপুঞ্জে অংশগ্রহণ করে বা জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে, তাহলে সেটা অবশ্যই কিসের সাথে হবে? মনরো ডক্ট্রিনের সাথে সাংঘর্ষিক হবে। যে কারণে এই জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করার বিষয় নিয়ে যখন আলোচনা উত্থাপিত হলো মার্কিন পার্লামেন্ট কংগ্রেসে, তখন মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ, যেটার নাম কি সিনেট তখন এটা অনুমোদন দিল না। কারণ যদি জাতিপুঞ্জে আমেরিকা যোগদান করে তাহলে সেটা ইউরোপের দ্বারা নিয়ন্ত্রিত কোনো সংগঠনে যোগদান করলো, যা মনরো ডক্ট্রিনের সাথে সাংঘর্ষিক বা পরিপন্থী। আর এ কারণে আমেরিকা জাতিপুঞ্জ গঠনের উদ্যোক্তা হলেও জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করতে পারে নাই। সবাই ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকো আমাকে একটু কমেন্ট করে জানাবে। কেন আমেরিকা জাতিপুঞ্জ গঠনের উদ্যোক্তা হওয়া সত্ত্বেও সদস্যপদ লাভ করলো না জাতিপুঞ্জের? এই বিষয়টা তোমরা ক্লিয়ার হতে পেরেছো কিনা? এটা তোমরা ক্লিয়ার হতে পেরেছো কিনা? পেরেছো? ওকে, এবার আমরা চলে যাব কোথায়? এবার আমরা চলে যাব জাতিসংঘে চলে যাব। আমি আবার বলছি, জাতিসংঘ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সংগঠন। আমরা জাতিসংঘ সম্পর্কে এমনভাবে বিশ্লেষণ করে পড়বো যাতে করে জাতিসংঘ থেকে যে প্রশ্ন আসুক না কেন আমরা যাতে উত্তর করে আসতে পারি।
জাতিসংঘ 01। ওকে, আমরা এখন একটা টেকনিক লিখব, এভাবে লিখব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বিশ্ব নেতৃবৃন্দ জাতিসংঘ গঠনের লক্ষ্যে যে সকল পদক্ষেপ নিয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ হলো এরপর আমরা টেকনিক লিখব। কি টেকনিক লিখব? এভাবে, লন্ডনের আটা ও মস্কোতে ডিম খেতে হলে ইয়েস বলে সাইন করে দিন। ওকে, এটা একটা টেকনিক। এখন এই টেকনিক দিয়ে আমরা কি করব? এই টেকনিক দিয়ে আমরা যেটা করব সেটা হলো যে জাতিসংঘ গঠনের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল সেই পদক্ষেপগুলোকে আমরা মনে রাখব। আচ্ছা, তাহলে একে লন্ডনতে লন্ডন ঘোষণা, লন্ডন ঘোষণা 1941। দুইয়ে আটাতে আটলান্টিক সনদ, আটলান্টিক সনদ, এটা 1941। আটলান্টিক সনদ, এটা 1941। আমরা যদি 3 নম্বর দিয়ে যদি লিখি মস্কোতে মস্কো সম্মেলন 1943। 4 নম্বরে মস্কোর মধ্যে ক আছে, এই কতে হচ্ছে কাসা ব্লাঙ্কা সম্মেলন, এটা 1943। মস্কোতে তেতে হচ্ছে তেহরান সম্মেলন, তেহরান সম্মেলন, এটা 1943। ডিমের ড, এই ডিমের ডতে হচ্ছে ডাম্বারটন ওকস সম্মেলন, এটা 1944। আর ইয়েসতে হচ্ছে ইয়াল্টা সম্মেলন, এটা 1945। আর সাইনতে হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন, এটা 1945। আচ্ছা, আমরা টেকনিকটা কি লিখেছিলাম এটা আমি আরেকবার এখানে লিখে দিচ্ছি, জাস্ট তোমাদের লিখতে হবে না, আমি আরেকবার লিখে দিচ্ছি। টেকনিকটা ছিল লন্ডনের আটা ও মস্কোতে ডিম খেতে হলে ইয়েস বলে সাইন করে দিন। এটা ছিল টেকনিক। এখন আমরা খেয়াল করব, প্রথমে এই যে 8টা পদক্ষেপের কথা বলেছি, এখন আমরা খেয়াল করব, প্রথমত আমরা খেয়াল করব যে কোন শব্দ দিয়ে এখানে কোন সম্মেলন আমি লিখেছি। লন্ডনতে লিখেছি, লন্ডন দিয়ে লিখেছি লন্ডন ঘোষণা, আটা দিয়ে লিখেছি আটলান্টিক সনদ, মস্কো দিয়ে লিখেছি মস্কো সম্মেলন, মস্কোর মধ্যে ক আছে, এই ক দিয়ে লিখেছি কাসাব্লাঙ্কা সম্মেলন, মস্কোতে এই তে দিয়ে লিখেছি তেহরান সম্মেলন, ডিমের ড, এই ডিমের ড দিয়ে লিখেছি ডাম্বারটন ওক সম্মেলন, ইয়েস কে আমরা সংক্ষেপে ইয়া বলে থাকি, সো ইয়েস দিয়ে আমি লিখেছি ইয়াল্টা সম্মেলন, সাইন দিয়ে লিখেছি সান ফ্রান্সিসকো সম্মেলন। কারণ ইউএন চার্টার বা জাতিসংঘ সনদ, অর্থাৎ জাতিসংঘকে পরিচালনা করার জন্য যে আন্তর্জাতিক যে বিধানটা রয়েছে, লিখিত বিধানটা রয়েছে, যেটাকে বলে ইউএন চার্টার বা জাতিসংঘ সনদ, সেই জাতিসংঘ সনদ স্বাক্ষর করা হয়েছিল যে সম্মেলনে বসে, সেই সম্মেলনের নাম হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন। আমি আরেকবার বলি,
লন্ডনতে লন্ডন ঘোষণা, আটাতে আটলান্টিক সনদ, মস্কো দিয়ে লিখেছি মস্কো সম্মেলন, মস্কো হচ্ছে রাশিয়ার রাজধানী। মস্কোর মধ্যে দেখো ক আছে, এই কতে হচ্ছে কাসাব্লাঙ্কা সম্মেলন, কাসাব্লাঙ্কা হচ্ছে মরক্কোতে অবস্থিত। মস্কোতে, তেতে হচ্ছে তেহরান সম্মেলন, ইরানের রাজধানী তেহরান। ডিমের ড, এই ডিমের ড হচ্ছে ডাম্বটন অক্স সম্মেলন, এই ডাম্বটন অক্স জায়গাটা হচ্ছে আমেরিকাতে অবস্থিত। ইয়েসকে আমরা সংক্ষেপে ইয়া বলি, সো ইয়েসতে ইয়াল্টা সম্মেলন, ইয়াল্টা কোথায়? ইউক্রেনে, বর্তমানে ইউক্রেনে, বাট এটা তৎকালীন সময় ছিল সোভিয়েত ইউনিয়নের মধ্যে। সাইনতে সান ফ্রান্সিসকো সম্মেলন, কারণ জাতিসংঘ সনদ সাইন করা হয়েছিল, স্বাক্ষর করা হয়েছিল যে সম্মেলনে বসে, সেই সম্মেলনের নাম কি? সান ফ্রান্সিসকো সম্মেলন। এখন আসো, এখন কোন সম্মেলন কত সালে হয়েছিল, এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। এখন আমরা যদি কোন সম্মেলন কত সালে হয়েছিল সালগুলো যদি সহজে মনে রাখতে চাই, তাহলে তোমরা একটু দেখো। লন্ডনের আটা, এই দুটাতে কয়টা সম্মেলন? দুইটা সম্মেলন, যার একটা নাম কি লন্ডন ঘোষণা, আর একটা নাম কি আটলান্টিক সনদ। দুটাই দেখো 1900 কত সালে হয়েছে? 41 সালে হয়েছে। আবার দেখো মস্কোতের মধ্যে সম্মেলন কয়টা? তিনটা, মস্কো সম্মেলন, কাসাব্লাঙ্কা সম্মেলন, সরি, তেহরান সম্মেলন, তিনটা। তাহলে মস্কোতের মধ্যে কয়টা সম্মেলন? তিনটা, তিনটাই দেখো কত সালে হয়েছে? মস্কো, কাসাব্লাঙ্কা, তেহরান, তিনটাই হয়েছে 43 সালে। তাহলে আমরা যদি সালগুলো মনে রাখার জন্য যদি এইটা বলি, সালগুলো মনে রাখার জন্য যদি আমরা এই কথাটা বলি, সহজে লিখতে হবে না, জাস্ট তোমরা বুঝে নাও যে লন্ডনের আটার কেজি কত টাকা? 41 টাকা। লন্ডনের আটার কেজি কত? 41 টাকা। লন্ডনের আটার কেজি 41 টাকা মানে কি? লন্ডন ঘোষণা, আটলান্টিক সনদ দুটাই কত সালে হয়েছে? 1941 সালে হয়েছে। মস্কোতের মধ্যে তিনটা সম্মেলন আছে, তাহলে লন্ডনে আটার কেজি 41 টাকা, এবং ওই আটাটাই মস্কোতে কত টাকা কেজি? 43 টাকা কেজি। আটা যেহেতু আছে, ডিম তো লাগবেই, ডিমের হালি কত? 44 টাকা। আর ইয়েস বলে সাইন করে দিলেই 1 টাকা যোগ হয়ে যাবে কত? 45 টাকা। তার মানে লন্ডনের আটার কেজি 41 টাকা মানে লন্ডন ঘোষণা এবং আটলান্টিক সনদ দুটাই 1941 সালে হয়েছে। ওই আটাটা মস্কোতে 43 টাকা কেজি মানে কি? মস্কো সম্মেলন, কাসাব্লাঙ্কা সম্মেলন, তেহরান সম্মেলন তিনটাই 1943 সালে হয়েছে। ডিমের হালি 44 টাকা মানে ডাম্বাটন অক্স সম্মেলন 1944 সালে হয়েছে। ইয়েস বলে সাইন করে দিলে হয়ে যাবে 45 টাকা মানে ইয়াল্টা সম্মেলন এবং সান ফ্রান্সিসকো সম্মেলন, এই দুটি সম্মেলন হয়েছে 1900 কত সালে? 45 সালে। সবাই এই জায়গা ক্লিয়ার কিনা কমেন্ট করে জানাবে। সবাই এতটুকু ক্লিয়ার কিনা কমেন্ট করে জানাবে। সবাইকে ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ওকে, সবাই খেয়াল করবে। একটু খেয়াল করবে, একটু ওয়েট করবে। ওকে, এইবার আসো যে আমরা জাতিসংঘ প্রতিষ্ঠার পরবর্তী পদক্ষেপ নিয়ে আমরা কথা বলবো। শোন,
একটু ওয়েট করো। ওকে, এবার খেয়াল করবে, দেখো এই যে 1945-এ যে ইয়াল্টা কনফারেন্সটা হলো, ইয়াল্টা কনফারেন্স হলো, এই ইয়াল্টা কনফারেন্স থেকে ঘোষণা করা হলো যে আগামী সম্মেলন অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো নগরীতে। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে দেশসমূহ জাপান, জার্মানি এবং ইতালির বিপক্ষে যুদ্ধ করেছিল তারা যেন আগামী সম্মেলনে অবশ্যই উপস্থিত থাকেন, এই কথা বলেছিল। এবং এই সম্মেলনে বসে জাতিসংঘ সনদ কি করা হবে? স্বাক্ষর করা হবে। 25 এপ্রিল 1945 সালে আমরা দেখতে পেলাম সম্মেলন শুরু হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো নগরীতে, যে সম্মেলনের নাম হয়ে গেল সান ফ্রান্সিসকো কনফারেন্স। এবং এই সম্মেলনে দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনা হলো। আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম 26 জুন 1945 সালে 50টি দেশের প্রতিনিধি উপস্থিত থেকে এই জাতিসংঘ সনদে কি করলো? স্বাক্ষর করলো। এরপর 15 অক্টোবর 1945 সালে স্বাক্ষর করলো যে দেশটি জাতিসংঘ সনদে, সেই দেশের নাম কি? পোল্যান্ড। তাহলে 26 জুন 1945 সাল এই সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত থেকে কিন্তু 50টা দেশ স্বাক্ষর করলো। আর 15 অক্টোবর 1945 সালে আমরা দেখতে পেলাম জাতিসংঘ সনদে স্বাক্ষর করলো যে দেশটি, সেই দেশের নাম কি? পোল্যান্ড। এভাবেই 24 অক্টোবর 1945 সালে এই দেশগুলোর স্বাক্ষরের মধ্য দিয়ে যে আন্তর্জাতিক সংগঠনটি যাত্রা শুরু করলো, সেই আন্তর্জাতিক সংগঠনের নাম কি? সে আন্তর্জাতিক সংগঠনের নাম হচ্ছে জাতিসংঘ। তাহলে এখন একটু খেয়াল করো, খেয়ালটা হচ্ছে যে এখান থেকে যত প্রশ্ন হয় তার মধ্যে অন্যতম প্রশ্ন হচ্ছে জাতিসংঘ সনদে স্বাক্ষরকারী দেশ ছিল কতটি? জাতিসংঘ সনদে স্বাক্ষরকারী দেশ ছিল কতটি? এই প্রশ্ন হয় জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল কতটি? খেয়াল করবে, দেখো এই 26 জুন 1945 সালে যে কয়টা দেশ স্বাক্ষর করলো, কয়টা দেশ? 50টা। আর 15 অক্টোবর কে স্বাক্ষর করলো? পোল্যান্ড। আর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু 24 অক্টোবর। অর্থাৎ জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার আগে এই দুটা তারিখ মিলে টোটাল স্বাক্ষরকারী দেশ 50+1 সব মিলেই স্বাক্ষরকারী দেশ ছিল কয়টি? 51টি। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে জাতিসংঘ সনদে স্বাক্ষরকারী দেশ ছিল কতটি, আমরা অবশ্যই উত্তর করব কয়টি? 51টি। আবার যদি বলা হয় জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল কতটি, সেটাও হবে 51টি। কারণ যারা জাতিসংঘ সনদে স্বাক্ষর করেছিল তারাই জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হয়েছিল। তাদেরকে নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল 24 অক্টোবর 1945 সালে, 45 সালে। আবার লেখা শুরু করবে তোমরা। আমি এবার গুছিয়ে লিখে দিচ্ছি, সেটা লিখবে। 26 জুন 1945 সালে সান ফ্রান্সিসকো সম্মেলনে 50টি দেশের প্রতিনিধি উপস্থিত থেকে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। পোল্যান্ড স্বাক্ষর করে 15 অক্টোবর 1945 সালে। এভাবেই 51টি দেশ নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 24 অক্টোবর 1945 সালে।
জাতিসংঘ দিবস 24 অক্টোবর। এটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, জাতিসংঘ দিবস পালিত হয় কখন? 24 অক্টোবর। তারপর জাতিসংঘের নামকরণ করা হয়। জাতিসংঘের নামকরণ করা হয় 1 জানুয়ারি 1942 সালে। নামকরণ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের 32তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি ডিলানো আর কি, হ্যাঁ, রুজভেল্ট। এতটুক আমরা সকলেই খাতায় লিখে নিব। এইখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসতে পারে। কি প্রশ্ন আসতে পারে? কোন সম্মেলনে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়? জাতিসংঘ সনদ কখন স্বাক্ষরিত হয়? 26 জুন 1945 সালে। কতটি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করেছিল? 51টি। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল কতটি? 51টি। জাতিসংঘ দিবস কখন পালিত হয়? 24 অক্টোবর। জাতিসংঘের নামকরণ করা হয় কখন? 1 জানুয়ারি 42 হবে। 1 জানুয়ারি 1942 সালে। 1 জানুয়ারি 1945 সালে না, 1 জানুয়ারি 1942 সালে জাতিসংঘ নামকরণ করেন কে? এটা কিন্তু বিসিএস প্রশ্ন। জাতিসংঘ নামকরণ করেন কে? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, যার নাম আছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট বা ফ্রাঙ্কলিন ডেলানো রুজভেল্ট। এতটুকু ক্লিয়ার কিনা? তোমরা এতটুকু ক্লিয়ার কিনা? তোমাকে ক্লিয়ার? জমির হোসেন স্যার, মিস ইউ। এই জমির কি টাঙ্গাইলেন না? আচ্ছা, মোহাম্মদ ইমাম হোসেন প্রমাকে বলছে আর কত ক্লাস করবেন আপু? উনার যতটুকু ভাল লাগে, যতটুকু প্রয়োজন, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ উনি ক্লাস করবেন। ইমাম, সবাই ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে এরপরে আমি চলে যাচ্ছি, এর পরের অংশে চলে যাচ্ছি। তোমরা খাতায় এবার একটা শিরোনাম দিয়ে নিবে। শিরোনামটা কি আমি লিখে দিচ্ছি, ঠিক সেভাবে আগাবে। আমরা বুঝবো লিখবো, বুঝবো লিখবো, এভাবে কিন্তু, হ্যাঁ, আমরা বুঝবো লিখবো, কখনো বুঝবো কখনো লিখবো, এইভাবে কিন্তু আমাদের ক্লাসগুলো শেষ হবে। এভাবে লিখবো আমরা। এক নজরে জাতিসংঘ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী। আন্ডারলাইন করে নিব, নিচের দিকে একটা টান দিব। কেন আমি তোমাদেরকে বাচ্চাদের মতো করে বলছি এভাবে এভাবে করবো? যাতে করে আমাদের তথ্যগুলো খুব সহজে কি হয়, মুখস্থ থাকে। আচ্ছা, লিখবো আমরা। জাতিসংঘকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় নন স্টেট অ্যাক্টর বা অরাষ্ট্রীয় কর্মক। খেয়াল করো, জাতিসংঘকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় নন স্টেট অ্যাক্টর বা অরাষ্ট্রীয় কর্মক। অরাষ্ট্রীয় কর্মকটা কি? অরাষ্ট্রীয় কর্মকটা হচ্ছে, আচ্ছা মানে এক কথায় কর্মকটা কি? কর্মকটা হচ্ছে যে বিশ্বে যারা প্রভাব বিস্তার করে, বিশ্বে যারা
রোল প্লে করে বিভিন্ন ইস্যুতে, তাদেরকে বলা হয় কি অ্যাক্টর। এই টাইপের অ্যাক্টর আছে বিশ্বে দুই ধরনের, যার একটাকে বলে স্টেট অ্যাক্টর বা রাষ্ট্রীয় কর্মক, আর একটাকে বলে নন স্টেট অ্যাক্টর। স্টেট অ্যাক্টর বলতে রাষ্ট্রকে বোঝানো হয়, স্টেট অ্যাক্টর বলতে রাষ্ট্রকে বোঝানো হয়। নন স্টেট অ্যাক্টর বলতে কাদেরকে বোঝানো হয়? রাষ্ট্র না, কিন্তু রাষ্ট্রের মতো করে তারা ভূমিকা পালন করে। এই যে রাষ্ট্র না হয়েও রাষ্ট্রের মতো করে যারা ভূমিকা পালন করে, যে ব্যক্তি পালন করে, যে প্রতিষ্ঠান পালন করে, যে সংঘ পালন করে, যে এনজিও পালন করে, যে মাল্টিনেশনাল কোম্পানি পালন করে, রাষ্ট্র না কিন্তু রাষ্ট্রের মতো করে তারা ভূমিকা পালন করে, তাদেরকে বলা হয় নন স্টেট অ্যাক্টর। এখন আমি যদি তোমাকে বলি, দেখো শিশুর উন্নয়নে কিন্তু রাষ্ট্র ভূমিকা পালন করে, আবার শিশুর উন্নয়নে কিন্তু ইউনিসেফও ভূমিকা পালন করে। তাহলে দেখো রাষ্ট্র কিন্তু শিশুর উন্নয়নে ভূমিকা পালন করছে, তাহলে রাষ্ট্র কি এখানে স্টেট অ্যাক্টর, আর ইউনিসেফ রাষ্ট্র না কিন্তু রাষ্ট্রের মতো করে ভূমিকা পালন করছে, তাহলে ইউনিসেফকে আমি বলবো নন স্টেট অ্যাক্টর। এবার দেখো রাষ্ট্র দেখো শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে, একইভাবে আইএলও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। তার মানে রাষ্ট্রের মতো করে ভূমিকা রাখছে কে? আইএলও। আইএলও হচ্ছে নন স্টেট অ্যাক্টর। আবার দেখো স্বাস্থ্যের উন্নয়নে রাষ্ট্র ভূমিকা পালন করে, একইভাবে ডব্লিউএইচও ভূমিকা পালন করে। তাহলে এরা সবাই কি? এরা সবাই হচ্ছে নন স্টেট অ্যাক্টর। তাহলে ইউনিসেফ, ইউনেস্কো, আইএলও, ডব্লিউএইচও, ইউএনডিপি, ইফাদ, ফাও, এই টাইপের অসংখ্য নন স্টেট অ্যাক্টর পরিচালিত হয় কার অধীনে? জাতিসংঘের অধীনে, যে কারণে জাতিসংঘকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় নন স্টেট অ্যাক্টর বা অরাষ্ট্রীয় কর্মক। আশা করি ক্লিয়ার হয়েছে তোমরা। সেকেন্ড তথ্য লিখব আমরা, প্রতিষ্ঠাকালীন সদস্য। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য 51টি। সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত না থেকেও প্রতিষ্ঠাকালীন সদস্য পোল্যান্ড। এটাও কিন্তু বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন আসছে, জাতিসংঘ সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত না থেকেও নিম্নের কোন দেশ জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য? যার উত্তর কি? পোল্যান্ড। বর্তমান সদস্য কতটি? 193টি। সর্বশেষ সদস্যকে? সর্বশেষ সদস্য হচ্ছে সাউথ সুদান। সাউথ সুদান বা দক্ষিণ সুদান 14 জুলাই 2011। অর্থাৎ এই 14 জুলাই 2011 জাতিসংঘের 193তম সদস্য হিসেবে সদস্যপদ লাভ করলো আফ্রিকা মহাদেশের একটি দেশ, যার নাম কি? সাউথ সুদান বা দক্ষিণ সুদান। এরপরে লিখবো আমরা বাংলাদেশ 136তম সদস্য হিসেবে সদস্যপদ লাভ করে 17 সেপ্টেম্বর 1974 সালে। খেয়াল করো পরীক্ষাতে কিন্তু প্রশ্ন হয় বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য, এই প্রশ্ন অনেকবার হয়েছে। প্রশ্ন হয় বাংলাদেশ কত সালে বা কখন জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 17 সেপ্টেম্বর 1974 সালে। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে সাউথ সুদান, এই সাউথ সুদান স্বাধীনতা লাভ করে 9 জুলাই 2011 সালে। এর ঠিক 5 দিন পর আমরা দেখতে পেলাম জাতিসংঘের সদস্যপদ লাভ করলো 14 জুলাই 2011-তে সাউথ সুদান। সাউথ সুদান স্বাধীনতা লাভ করে 9 জুলাই 2011 সালে। স্বাধীনতা লাভ করার 5 দিন পরেই কিন্তু জাতিসংঘের সদস্যপদ লাভ করে। অথচ আমরা বাংলাদেশ কিন্তু 1971 সালে স্বাধীনতা লাভ করলাম, আর জাতিসংঘের সদস্যপদ লাভ করেছিলাম কত সালে? 74 সালে। আমরা সদস্যপদ চেয়ে যখন আবেদন করেছিলাম 72 সালে ভেটো দিয়েছিল চীন, 73 সালে ভেটো দিয়েছিল চীন, কিন্তু যখন 1974 সালে
পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল বা মেনে নিল, তখন আর চীন কি করে নাই, আর বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়ায় নাই, আর ভেটো প্রদান করে নাই, যে কারণে 74 আমরা সদস্যপদ লাভ করে গেলাম। অর্থাৎ চীনের ভেটোর কারণে 72 সাল এবং 73 সালে সদস্যপদ পাওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটা নষ্ট হয়ে গিয়েছিল। এ কারণে বাংলাদেশের সদস্যপদ পাইতে দেরি হয়েছিল। সকলে ক্লিয়ার কিনা? সবাই এখানে ক্লিয়ার কিনা? এরপরে লিখবে স্বাধীন ও সার্বভৌম কিন্তু জাতিসংঘের সদস্য না। এমন দেশ কয়টি? দুইটি, যার একটি দেশের নাম কি? একটি দেশের নাম হচ্ছে ভ্যাটিকান সিটি, আর একটা দেশের নাম কি? আর একটা দেশের নাম হচ্ছে কসোভো। এখন আসো, এখান থেকে প্রশ্ন আসে এভাবে, নিম্নের কোন দেশ স্বাধীন ও সার্বভৌম কিন্তু জাতিসংঘের সদস্য না? স্বাধীন এবং সার্বভৌম জাতিসংঘের সদস্য না, তাহলে যার একটা দেশের নাম কি? ভ্যাটিকান সিটি, আর একটা দেশের নাম কি? কসোভো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই দুটা দেশ স্বাধীন ও সার্বভৌম হওয়ার পরেও জাতিসংঘের সদস্য না কেন? মনোযোগ সহকারে শুনবে। তোমরা নিশ্চয়ই নিরাপত্তা পরিষদের নাম শুনেছ। নিরাপত্তা পরিষদ, এই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হচ্ছে 5টি, অস্থায়ী সদস্য হচ্ছে 10টি, সব মিলে নিরাপত্তা পরিষদের সদস্য কয়টি? 15টি। এই 5টি দেশের মধ্যে যত দেশ আছে তার মধ্যে অন্যতম দেশের নাম কি? রাশিয়া। এই রাশিয়ার সাথে কসোভোর দ্বন্দ্ব আছে। রাশিয়ার সাথে কসোভোর দ্বন্দ্ব আছে। ইউরোপে দুটি ভূখণ্ড, যার একটা নাম হচ্ছে দক্ষিণ অসেটিয়া, আর একটা নাম হচ্ছে আবখাজিয়া, এই দুটি ভূখণ্ড নিয়ে কসোভো এবং রাশিয়ার মধ্যে দ্বন্দ্ব আছে, যে কারণে কসোভো যখনই সদস্যপদ চেয়ে আবেদন করে তখনই ভেটো প্রয়োগ করে কে? রাশিয়া। যে কারণে কসোভো স্বাধীন সার্বভৌম হওয়ার পরেও জাতিসংঘের সদস্যপদ লাভ করতে পারেনি। অপরদিকে ভ্যাটিকান সিটি, এই ভ্যাটিকান সিটি রাষ্ট্রটি পৃথিবীর রোমান ক্যাথলিক খ্রিস্টানদেরকে ধর্মীয়ভাবে প্রতিনিধিত্ব করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে, যে কারণে ভ্যাটিকান সিটি তার নিজের নিরপেক্ষতা নষ্ট করতে চায় না। সো এ কারণে ভ্যাটিকান সিটি জাতিসংঘের সদস্যপদ চেয়ে আবেদন করে নাই কখনো। যেহেতু জাতিসংঘের সদস্যপদ চেয়ে ভ্যাটিকান সিটি আবেদন করে নাই, এ কারণে ভ্যাটিকান সিটি স্বাধীন সার্বভৌম হওয়ার পরেও জাতিসংঘের সদস্য না। তাহলে এখান থেকে প্রশ্ন আসে, কে প্রশ্ন আসে, নিম্নের কোন দেশ স্বাধীন ও সার্বভৌম কিন্তু জাতিসংঘের সদস্য না? এমন দেশ কয়টা? এমন দেশ বিশ্বে দুটি, যার একটি দেশের নাম কি? যার একটি দেশের নাম হচ্ছে কসোভো, আর একটি দেশের নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। সবাইকে ক্লিয়ার? সবাইকে আমার আলোচনা শুনতে পাচ্ছ? ক্লিয়ার কিনা? তোমরা কি ক্লিয়ার হতে পেরেছো? ক্লিয়ার? ওকে। এরপরের তথ্য, জাতিসংঘের পর্যবেক্ষক দেশ দুইটি। পর্যবেক্ষক দেশ বলতে কি, তারা সদস্য না, কিন্তু জাতিসংঘের মিটিং বা অধিবেশনে উপস্থিত থাকবে, বাট জাতিসংঘের যদি কোনো প্রস্তাব ওঠে তাহলে সদস্য দেশগুলো শুধু ভোট দিতে পারবে, তারা ভোট দিতে পারবে না। অর্থাৎ সবকিছু করতে পারবে কিন্তু তাদের কোনো ভোটাধিকার থাকবে না। যার মধ্যে একটা দেশের নাম কি? একটা দেশের নাম হচ্ছে প্যালেস্টাইন,
আর একটা দেশের নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। এই দুটা দেশ জাতিসংঘের কি পর্যবেক্ষক দেশ। তাদের দেশ থেকে জাতিসংঘের মিটিং বা অধিবেশনে প্রতিনিধি যোগদান করতে পারবে, কিন্তু জাতিসংঘে উত্থাপিত কোনো প্রস্তাবে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। ওকে, এরপরে আয়তনে জাতিসংঘের ক্ষুদ্রতম সদস্য মোনাকো। মোনাকো। এরপরে জনসংখ্যায় জাতিসংঘের ক্ষুদ্রতম সদস্য নাউরু। আয়তন অর্থাৎ দেখো এখানে খেয়াল করো, পৃথিবীতে আয়তনে এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ কিন্তু ভ্যাটিকান সিটি। আমরা কিন্তু এখানে বলেছি আয়তনে জাতিসংঘের ক্ষুদ্রতম সদস্য, অর্থাৎ জাতিসংঘের 193টি সদস্যের মধ্যে আয়তনে ছোট দেশের নাম কি? মোনাকো। আর জনসংখ্যায় ছোট দেশের নাম কি? নাউরু। কিন্তু তোমাকে যদি প্রশ্ন করা হয় বিশ্বে আয়তনে এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশের নাম কি, তখন তুমি উত্তর করবে কি? তখন তুমি উত্তর করবে ভ্যাটিকান সিটি। বাট জাতিসংঘ উল্লেখ করে দিলে আয়তনে ছোট দেশ মোনাকো, আর জনসংখ্যায় ছোট দেশের নাম কি হবে? নাউরু। ওকে, এরপরে লিখবে পূর্বে জাতিসংঘের সদস্য ছিল কিন্তু বর্তমানে সদস্য না। তার নাম কি? তার নাম হচ্ছে তাইওয়ান। এরপরে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি এস এ করিম। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী। সালাউদ্দিন নোমান চৌধুরী। এগুলো কিন্তু আপডেটেড তথ্য। যাদের কাছে আমার বইটা আছে সলিড মেথড, দেখো এই বইটা যাদের কাছে আছে সেখানে কিন্তু দেওয়া আছে কি মোহাম্মদ আব্দুল মুহিত। মোহাম্মদ আব্দুল মুহিত দেওয়া আছে, তাহলে চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়া মানে আমরা তথ্যগুলো কিন্তু চেঞ্জ করে নিব। আবার জনসংখ্যায় জাতিসংঘের ক্ষুদ্রতম সদস্য দেশের নাম এই বইতে ছিল কি? টুভালু ছিল। টুভালুর থেকে এখন জনসংখ্যা কম কার? নাউরুর। এই যে আন্তর্জাতিক বিষয়গুলি মানে আপডেটেড তথ্য। আর আপডেটেড তথ্য যেহেতু সেহেতু তুমি পুরাতন বই পড়ে তোমার হবে না। তো বড়জোর এই বইটা তুমি রাখতে পারো কালেকশনে। এতে করে যেটা হবে ক্লাসের ভিতর আমি যে আপডেটটা করে দিব সেটাই, সে কারণে বইটা আপডেটেড হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা লিখব জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1972 সালে টোকিওতে। 1972 সালে কোথায়? টোকিওতে। আর নিচে লেখা যাবে না। 1972 সালে টোকিওতে। এরপরে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1980 সালে কোস্টারিকাতে।
এ সকল জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসছে, কিন্তু তোমরা যদি প্রশ্ন অ্যানালাইসিস করো তাহলে তুমি দেখতে পাবা বিশেষ বিভিন্ন পরীক্ষায় এই সকল ইনফরমেশন যেগুলো আমি লিখে দিলাম এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। ওকে, আমরা এখন চলে যাব। আমরা বলেছিলাম যে আমাদের ক্লাসগুলো 1 ঘন্টা হবে, আমি মোটামুটি 10 মিনিট পরে শুরু করেছি, যে কারণে আমাদের ক্লাস আজকে হবে 11:10 পর্যন্ত আমাদের ক্লাস হবে। ওকে, আমরা 1 ঘন্টার বেশি ক্লাস নিব না, কারণ 1 ঘন্টার বেশি ক্লাস নিব না বিদায় ক্লাস সংখ্যা কিন্তু 34টা। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হলো যারা তোমরা 48তম দিবে ডাক্তার যারা আছো, তোমাদেরকে হয়তো বা আমি এই ব্যাচ থেকে আলাদা করতে পারি আগামী মাসে গিয়ে ডাবল ক্লাস নিয়ে কোর্স শেষ করার জন্য, কিংবা তোমাদের সাথে আলোচনা করে হয়তোবা যাতে শর্ট টাইমের মধ্যে তোমাদের ক্লাসগুলো সব শেষ করা যায় সেই ব্যাপারে তোমাদের সাথে একটা মিটিং করে আমি একটা ডিসিশন নিব। ওকে, এখন আমরা যেখান থেকে প্রশ্ন আসে এবার সেগুলোকে আমরা আলাদা আলাদা করে পড়বো। ইউএন চার্টার থেকে প্রশ্ন আসে। ইউএন চার্টার, জাতিসংঘ সনদ, রচয়িতা হলো আর্কিবেল্ড ম্যাকলিস। অনুচ্ছেদ 111টি, ভাগ বা অধ্যায় 19টি, স্বাক্ষরিত হয় 26 জুন 1945 সালে, কার্যকর হয় 24 অক্টোবর 1945 সালে। স্বাক্ষরকারী দেশ ছিল কয়টি? 51টি। সবাই লিখবে, এখান থেকে প্রশ্ন আসে, কিন্তু মাথায় রাখবে যে আজাইরা জিনিস পড়বে না, তুমি পণ্ডিত হওয়ার দরকার নাই। পণ্ডিত না হয়ে প্রয়োজনীয় জিনিসগুলো তুমি যদি পড়তে পারো বিসিএস এর কোশ্চিনে অ্যানালাইসিস করে, তাহলে দেখবে যে তুমি উল্লেখযোগ্য সংখ্যক প্রশ্ন তুমি পরীক্ষায় কমন পাবে। ওকে, তাহলে ইউএন চার্টার থেকে প্রশ্ন আসে, এই তথ্যগুলো আমরা ইউএন চার্টার থেকে সুন্দর করে আমরা পড়ে নিব। এরপর ইউএন বাজেট থেকে প্রশ্ন আসে। ইউএন বাজেট থেকে প্রশ্ন আসে। বাজেট প্রণয়ন করে সাধারণ পরিষদ। বাজেট প্রণীত হয় 2 বছর পর পর। একটি সদস্য দেশ বাজেটের সর্বোচ্চ 25% দিতে পারে। বর্তমানে সর্বোচ্চ বাজেট দেয় ইউএসএ 22%, বাংলাদেশ দেয় 0.01%। দেখো, এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে জাতিসংঘে দেওয়া বাংলাদেশের চাঁদার পরিমাণ কত। জাতিসংঘে দেওয়া বাংলাদেশের চাঁদার পরিমাণ কত? 0.01%। কোন সদস্য দেশ পরপর 2টি বাজেটের চাঁদা পরিশোধ করতে ব্যর্থ হলে জাতিসংঘে
সে দেশের জাতিসংঘে সে দেশের ভোটাধিকার বাতিল হয়। জাতিসংঘে সে দেশের ভোটাধিকার বাতিল হয়। এই বাজেট সম্পর্কে তথ্যগুলো তোমাদেরকে অবশ্যই ভালো করে জানতে হবে, অবশ্যই ভালো করে তোমাদেরকে জানতে হবে। তোমরা ক্লিয়ার কিনা? আশা মাহালত বলেছে শান্তি বিশ্ববিদ্যালয় কেমন বুঝি না স্যার। আচ্ছা, শান্তি বিশ্ববিদ্যালয় বলতে হচ্ছে যে আসলে কিভাবে পিস বিল্ডিং করা যায়, কিভাবে পিস এনফোর্সমেন্ট করা যায়, কিভাবে পিস কিপিং করা যায়, এই সংক্রান্ত গবেষণা বলো, এই সংক্রান্ত পেপারস প্রকাশনা বলো, এই সংক্রান্ত যে প্রশিক্ষণ বলো, হ্যাঁ, এই এই মানে এই সংক্রান্ত মূলত কার্যক্রম পরিচালনা করে যে বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় বা ইউপিস বা ইউনিভার্সিটি ফর পিস। ওকে, এরপর আমরা যে অংশটা পড়ে আজকে ক্লাস শেষ করে দিব সেটা হলো যে জাতিসংঘের ভাষাসমূহ, এবং এই জাতিসংঘের ভাষা থেকে দেখবা যে পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে। জাতিসংঘের ভাষা থেকে কিন্তু দেখবা যে পরীক্ষাতে প্রশ্ন আসে। সো আমরা হেডলাইন দিব ইউএন ল্যাঙ্গুয়েজেস, ইউএন ল্যাঙ্গুয়েজেস, এটা আমরা হেডলাইন দিয়ে দেন আমরা লিখতে থাকবো। জাতিসংঘের দাপ্তরিক ভাষা 6টি। জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি? 6টি। পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে জাতিসংঘের অফিসিয়াল ভাষা বা দাপ্তরিক ভাষা কয়টি। আবার পরীক্ষাতে প্রশ্ন আসে নিম্নের কোনটি জাতিসংঘের দাপ্তরিক ভাষা বা দাপ্তরিক ভাষা নয়। এই প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে। এই 6টি কোনটা সেটা আমরা লিখে নিব। ইংলিশ, ফ্রেঞ্চ, স্প্যানিশ, রাশিয়ান, চাইনিজ মানে মান্দারিন, অ্যারাবিক। এই 6টা হচ্ছে জাতিসংঘের দাপ্তরিক ভাষা। পরীক্ষাতে প্রশ্ন হয় নিচের কোনটি জাতিসংঘের দাপ্তরিক ভাষা বা দাপ্তরিক ভাষা নয়। এই প্রশ্ন পরীক্ষাতে হয়ে থাকে। এখান থেকে আরো আরেকটা তথ্য জানতে হবে। জাতিসংঘের কার্যকরী ভাষা 2টি। কার্যকরী ভাষা বলতে বোঝানো হচ্ছে যে 2টি ভাষায় জাতিসংঘের সর্বাধিক কার্যক্রম পরিচালিত হয়, যে 2টি ভাষায় জাতিসংঘের যাবতীয় পেপার, ডকুমেন্ট, দলিল, দস্তাবেজ তৈরি করা হয়, সেই 2টি ভাষাকে বোঝানো হচ্ছে। সেই 2টি ভাষা অবশ্যই অফিসিয়াল 6টি ভাষার মধ্যেই রয়েছে। ওই 2টি ভাষা সর্বাধিক ব্যবহৃত হয়, যে কারণে তাদেরকে বলা হচ্ছে জাতিসংঘের দাপ্তরিক ভাষা। যার একটা নাম কি? যার একটা নাম হচ্ছে ইংলিশ, আর একটা নাম হচ্ছে ফ্রেঞ্চ। তাহলে জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি? জাতিসংঘের দাপ্তরিক ভাষা হচ্ছে 6টি। 6টির মধ্যে একটা নাম কি? ইংলিশ, একটা ফ্রেঞ্চ, একটা স্প্যানিশ, একটা রাশিয়ান, একটা চাইনিজ বা মান্দারিন, একটা হচ্ছে অ্যারাবিক। এই 6টি ভাষার মধ্যে ইংলিশ এবং ফ্রেঞ্চ এই 2টি ভাষা সর্বাধিক জাতিসংঘের দপ্তরে ব্যবহৃত হয়। জাতিসংঘের যাবতীয় পেপার, ডকুমেন্ট, রিপোর্ট, দলিল, দস্তাবেজ এই 2টি ভাষায় তৈরি করা হয়, যে কারণে তাদেরকে বলা হচ্ছে জাতিসংঘের কার্যকরী ভাষা। আর এই কার্যকরী ভাষা কয়টি? 2টি, যার একটা নাম কি? ইংলিশ, আর একটা নাম হচ্ছে ফ্রেঞ্চ বা ফরাসি, নট ফার্সি, ফ্রেঞ্চ বা ফরাসি। সবাই ক্লিয়ার কিনা? হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে, ক্লাস রেকর্ড থাকবে, এবং যারা ভর্তি হয়েছো তোমরা প্রত্যেকটি ক্লাস রেকর্ড পাবে। এবং আগামীতে যারা, অর্থাৎ আমার ব্যাচে যারা ভর্তি হতে চাচ্ছ তারা ক্লাস রেকর্ড পাবে। হ্যাঁ, রেকর্ড পাবে। সো আজকের ক্লাস ওভারঅল এ পর্যন্তই থাকলো। জাতিসংঘের উপর আমরা 3টা ক্লাস নিব। স্মুথলি জাতিসংঘের ক্লাসটা আমরা শেষ করব, যে কারণে
দুইটা বা একটা ক্লাস দিয়ে একটা ক্লাস দিই নাই, ভেঙে ভেঙে সুন্দর করে আমরা পড়বো। ওভারঅল ক্লাস তোমাদের কেমন লাগলো তোমরা এখন একটু কমেন্ট করে জানাবে। ওভারঅল এই ক্লাস তোমাদের কেমন লেগেছে তোমরা এখন একটু কমেন্ট করে জানাবে। আজকে আমরা জাতিসংঘ পার্ট 1 দিলাম, আগামীকাল জাতিসংঘ পার্ট 2 নিব, তারপরের দিন জাতিসংঘ পার্ট 3 নিব। আপাতত প্রতিদিন ক্লাস চলবে, প্রতিদিন ক্লাস চলবে। কারণ হচ্ছে তোমাদের কিন্তু 47 পরীক্ষা সেপ্টেম্বরে, আর 48 পরীক্ষা কিন্তু জুলাইতে। হ্যাঁ, এখন 48 কোর্স কমপ্লিট করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। আমি কিন্তু বেশি করে ক্লাস দিই, অর্থাৎ এমনও হতে পারে যে 48 ব্যাচটাকে আলাদা করে তাদেরকে আমি একদম দেখা যায় মাঝে মধ্যে দেখা যাচ্ছে দিনে ডাবল ক্লাস দিয়ে তাদের তাদের ক্লাসগুলো আমি শেষ করতেছি। হ্যাঁ, বাট 47 ক্লাসগুলো ওভারঅল প্রতিদিন একটা করে সিঙ্গেল ক্লাস চলবে আর কি। তোমরা কি বুঝতে পারছো? তাহলে আমি বিদায় নিচ্ছি আজকে। সবাই ভালো থাকো। আগামীকাল রাত 10টায় আবার দেখা হচ্ছে আমাদের ক্লাসে। হ্যাঁ, যখন আমরা আলোচনা করব জাতিসংঘ পার্ট 2। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।